সময় নিজস্ব গতিতে এগিয়ে চলছে। সে কারো অপেক্ষায় থাকে না। দেখতে দেখতে ইনায়ার মির্জা বাড়ি ছাড়ার সময় ঘনিয়ে এসেছে। কাল সেই বাড়ি থেকে বিদায় নেবে। গত 5 দিন ধরে ইনায়া সোহানা মির্জাকে নানানভাবে বুঝিয়ে রাজি করাতে পেরেছে। সোহানা শেষমেশ বাধ্য হয় ইনায়ার কথা মানতে, কিন্তু সোহানা নিজের কাছেই প্রতিজ্ঞাবদ্ধ হয় ইনায়ার জীবনের প্রতিটি ধাপে তিনি ইনায়ার সঙ্গে থাকবেন। কারণ বাইরের জগৎটা বড়ই নিষ্ঠুর। বাবা মা ছাড়া এক বাচ্চা মেয়ের জীবনের ধাপ কাটা তারের বেড়ার ন্যায়। নিজের কাপড় চোপড় লাগেজে গুছিয়ে রাখছিল ইনায়া। প্রয়োজনীয় কিছু জিনিস সে সঙ্গে নিয়ে যাবে। নিপা একটু পরপর এসে ইনাকে এটা সেটা দিয়ে যাচ্ছে। ইনায়া সাদরে গ্রহণ করছে তা। নিপার সাথে তার ভাব বেশি না থাকলেও তিনি তাকে অনেক স্নেহ করেন। মায়ের মতোই তার সব কিছুতেই খেয়াল রাখত নিপা। ইনায়া সব গোছানো শেষে বেড সাইড টেবিল থেকে নাভানের ছবিটা হাতে নেয়। ছবিতে হাস্যোজ্জ্বল নাভানের মুখটা অনেক স্নিগ্ধ লাগছিল ইনায়ার কাছে। ইনায়া এক ধ্যানে নাভানের ছবিতে তাকিয়ে থাকে। নাভানের চোখ যেন তার দিকে নিবদ্ধ। ইনায়ার বুক থেকে হাহাকার বেরিয়ে আসে। তার স্বামী, যাকে ইনায়া আজ পর্যন্ত নিজের মুখটাই দেখাতে পারেনি, নাভান হয়তো ভালোই আছে দূর দেশে নিজের পছন্দের মেয়ের সাথে। হয়তো তার প্রতিটি রাত কাটে পরনারীর বক্ষ পিঞ্জরে মুখ লুকিয়ে। ইনায়া কেঁপে ওঠে তৎক্ষণাৎ। কজন নারী পারে তার স্বামীর সাথে অন্য মেয়েকে দেখতে? তার মতো যেন অন্য কেউ এই পরিস্থিতির শিকার না হয়। ইনায়া এবার হু হু করে কেঁদে ওঠে। তার ভেতরের যন্ত্রণা সে ছাড়া অন্য কেউই বুঝতে পারবে না। কি হতে একটু সুখী হলে সে। ইনায়ার হঠাৎ অদিতির কথা মনে হয়। রাগে ঘৃণায় ভেতরটা ফুসছে প্রায়। না, কখনো তাদের মাফ করবে না ইনায়া, কখনো না। হঠাৎ দরজায় নক হয়। ইনায়া নিজেকে ধাতস্থ করল। ছবিটি জায়গা মতো রেখে চোখ মুখ মুছে নেয় ধরা। ছবিটি জায়গা মতো রেখে চোখ মুখ মুছে নেয়। দরজা খুলতেই নিধিকে দেখতে পায়। নিধি ইনায়ার চোখ মুখ ভালো করে পরখ করে মিনমিনিয়ে স্বরে বলে, মা ডাকছে ভাবি, তার রুমে গিয়ে দেখা করতে বলেছেন। ইনায়া সহসা মাথা নাড়ায়। নিধি মলিন মুখে চলে যায়। ইনায়া ওয়াশরুমে গিয়ে চোখে মুখে ভালো করে পানি দিয়ে সোহানা মির্জার রুমের দিকে এগোয়। অফিসের 15 তলার এক বিশাল বড় কেবিনের সোফায় পায়ের ওপর পা তুলে আর এক হাত চোখের ওপর রেখে আধা শোয়া হয়ে আছে নাভান। শরীরটা ভালো নেই তার। 1 সপ্তাহ পরে বাংলাদেশে ফেরার কথা থাকলেও অফিসিয়াল কাজের জন্য বেশ কিছুদিন পরে যাবার সিদ্ধান্ত নেয় নাভান। অনেকগুলো গুরুত্বপূর্ণ মিটিং তাকে অ্যাটেন্ড করতে হবে, না থাকলেই নয়। অন্যদিকে অদিতির জন্য নাভান প্রচুর বিরক্ত। এই মেয়ে কিছুতেই তার পিছু ছাড়ছে না। অফিসে অদিতির ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে নাভান। তারপরে বিভিন্নভাবে তাকে পেরেশান করছে অদিতি। সাফরান ধীর পায়ে নাভানের সামনে এসে দাঁড়ায়। অতঃপর গলা খাকারি দিয়ে বলে ওঠে, স্যার, একজন আপনার সাথে দেখা করতে চাইছে। বলল অত্যন্ত জরুরি কোনো কথা আছে আপনার সাথে। নাভান একইভাবে বসে থেকে গম্ভীর গলায় বলে ওঠে, আমার ভালো লাগছে না সাফরান, কালকে আসতে বলো ওনাকে। আসলে সে লিও স্যার। নাভানের ভুরু কুঁচকে যায়। সেই ইশারায় সাফরানকে আসতে বলে। লিও কী কারণে আবার তার সাথে দেখা করতে এসেছে? নাভান এবার সোজা হয়ে বসল। সাফরানকে মেসেজ করলো লিওকে 1 ঘন্টা পরে পাঠাতে। টেবিলের উপর রাখা কফির মগটা নিয়ে মুখ লাগাতেই বিরক্তে চোখ মুখ কুঁচকে যায় তার। মোবাইলটা হাতে নিয়ে সোহানা মির্জাকে কল লাগায় নাভান। সেদিনের পর থেকে মার সাথে কথা হয়নি তার। কেন জানি এক জড়তা কাজ করছিল। নিধির সাথে কথা বলে বাড়ির বর্তমান পরিস্থিতির সম্পর্কে অবগত হয়েছে সে। যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরতে হবে, কিন্তু অনেকক্ষণ ধরে কল দেওয়ার পরেও ফোন তোলে না সোহানা। নাভান তারপরও লাগাতার কল দিতে থাকে। এদিকে ইনায়া সোহানা মির্জার ঘরে বসে আছে অনেকক্ষণ যাবত। সোহানা গোসলে গেছেন, তাই সে চুপচাপ বসে রইল। হঠাৎ করে ফোন বেজে ওঠায় পাশে তাকায় ইনায়া। সোহানার ফোন বেজে উঠছে। ইনায়া কয়েকবার গিয়ে সোহানাকে ডাকলেও কল আসছে বারবার। হয়তো কোনো ইম্পর্টেন্ট কল হবে। ইনায়া এবার জোরে বলে ওঠে, মামনি, গুরুত্বপূর্ণ কল হবে হয়তো, বারবার ফোন আসছে। সোহানা এবার প্রত্যুত্তরে বলে ওঠে, রিসিভ করে বলে দে আমি ব্যস্ত আছি। ইনায়া চোখ মুখ কুঁচকে ফোনটা হাতে নেয়। হঠাৎ করে অন্যের ফোনে কি বলা যায়? ফোনটা দেখে ভ্রুকুটি কুঞ্চন করে ইনায়া।
এটা তো বাংলাদেশের বলে মনে হচ্ছে না। সোহানা বলায় অন্যথায় ইনায়া ফোন রিসিভ করে সালাম দেয়। হঠাৎ কোনো মেয়ের গলায় সালাম শুনে অবাক হয় নাভান। ফোনের ওপাশে তো সোহানা বা নিধির গলার মতো লাগছে না, কে হতে পারে? নাভান কিছু বলতেই যাবে তখনই ফোনের ওপাশ থেকে ইনায়া সুরেলা গলায় বলে ওঠে, মামনি একটু ব্যস্ত আছেন, একটু পরে কল ব্যাক করবেন তিনি। নাভান হতভম্ব হয়ে যায়। সোহানাকে মামনি ডাকে কে? তারা তো কেউই নয়, তাহলে কে? এই মেয়েটা ওই নয় তো? হঠাৎ করে ইনায়ার কথা মনে হয় নাভানের। কেমন জানি অস্থিরতা অনুভব করে সে। নাভান নিরুত্তর, হালকা একটু ঢোক গিলে শান্ত স্বরে জিজ্ঞেস করে, আপনি কে? মা কোথায়? ইনায়ার চোখ বড় বড় হয়ে যায়। এই কণ্ঠ খুব চেনা, মাত্র কয়েক মুহূর্ত শুনলেও নিজের মনের ভেতর তার কথা যত্নের সহিত লুকায়িত আছে। কারণ তার মুখের কিছু বাণী ইনায়ার জীবনের কষ্ট, দুঃখ, বেদনা, বুকের ভেতরের অজস্র হাহাকার সব কিছুর জন্য দায়ী। যে কথাগুলো সে ভুলতে পারবে না কখনো। উষ্ঠ যুগল কম্পিত হয় বারংবার। ঝাপসা চোখের নেত্রপল্লব ঝাপটায় ইনায়া। সে কম্পিত কণ্ঠে আস্তে করে বুলি আওড়ায়, আমি কে? হয়তো আপনার স্ত্রী, নয়তো বা না। নাভান হকচকিয়ে যায় অনেকটা। কপাল বেয়ে তার চিকন ঘামের রাশি দেখা যায়। এসির মধ্যেও ঘামছে নাভান। ইনায়ার সাথে এমনভাবে কথা বলতে হবে সে ভাবতেও পারেনি। চিনতে কি করে পারলে? আগে তো কোনোদিন সামনাসামনি দেখা হয়নি আমাদের, না কথা হয়েছে কখনো। মনে রেখে কী লাভ, যেখানে আমি অন্য কাউকে পছন্দ করি বলে চলে গিয়েছিলাম। ইনায়া তাচ্ছিল্যের সুরে হেসে বলে ওঠে, তাই তো, আগে তো কথা হয়নি কখনো। আসলে জানেন কি, আমরা মেয়েরা পরম স্বামী ভক্ত হই, আবার স্বামীর সাথে অন্য কাউকে সহ্য হয় না। জানেন কেন? কারণ হলো তিন কবুলের স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য। স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম, হঠাৎ করেই দুজন অচেনা মানুষকে ইহজন্মের জন্য গভীর মায়ায় জড়িয়ে দেয় এক পবিত্র বন্ধনে। সেখানে তৃতীয় জনের কোনো স্থান নেই। আমি বোধহয় সম্পর্কের মায়ায় জড়িয়ে গিয়েছিলাম। আপনার নামে তিন কবুল বলার পরেই আমার আপনার প্রতি অদ্ভুত টান, মায়া কাজ করছিল। হয়তো আপনার বেলায় তেমনটা হয়নি। যাই হোক, জলদি বাড়ি ফিরে আসুন। আশা করি বাড়ি ফিরে আমাকে দেখতে পাবেন না। আমি অপেক্ষায় থাকব চিরতরে আপনাকে মুক্তি দেওয়ার জন্য। কথাটা বলে ইনায়া ফোনটা রেখে দেয়। ভেতরটা গুমড়ে উঠল প্রায়। নিঃশ্বাস নিতে কষ্ট হয় তার। যেখানে নাভানের তাকে মনেই নেই, সেখানে তার স্ত্রী হিসেবে পরিচয় দেওয়াটা বোকামির কাজ। ইনায়া নিজের প্রতি রুষ্ট হয় প্রচুর। তাকে এইসব মায়া কাটাতে হবে। ইনায়া আজকে নিজের কাছেই নিজেকে ছোট প্রমাণিত করেছে। ইনায়া ঠোঁট চেপে কান্না আটকে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে হতবাক হয়ে থাকে নাভান। মেয়েটা ইনায়াই ছিল। কান থেকে ফোন নামিয়ে নির্লিপ্ত বসে থাকে নাভান। মাকে শিক্ষা দিতে গিয়ে এটুকু বাচ্চা মেয়ের মন না ভাঙলেও পারত নাভান। জীবনের এই পর্যায়ে এসে নিজেকে নিজের ধিক্কার দিতে মন চাইছে নাভানের। সে পারত বিয়ে না করে কানাডায় চলে আসতে, কিন্তু সোহানার প্রতি তার রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে আজ এই পরিস্থিতি হয়েছে। নাভান প্রচুর হাঁসফাঁস করতে থাকে। কেমন একটা অস্থিরতা তাকে ঘিরে ধরেছে। ইনায়ের কান্নারত কণ্ঠ তাকে বারবার পীড়া দিচ্ছে। নাভান সেই প্রথম দিনের মতো তা ভোলার চেষ্টা করে। গভীর রাত, বাড়িটা পাতালপুরিতে ডুবে রয়েছে। নিস্তব্ধ সব কিছু। যে যার রুমে শুয়ে গভীর নিদ্রায় আছে। শুধু ক্ষণে ক্ষণে আওয়াজ ভেসে আসছে আয়েশা মির্জার রুম থেকে। ঈশান আর নিধি আয়েশা মির্জার সাথে বসে গল্প করছে। আজকাল আয়েশা মির্জার রাতে ঘুম হয় কম। শরীরটাও আজকাল খারাপ যাচ্ছে তার। তারপরও মনে একটু শান্তি আছে নাভান আসবে বলে। তার মনে হচ্ছে বাড়িতে এবার সুখ আসবে। নাভান এলে সোহানাকে ঠিক মানিয়ে নেবে। আচ্ছা দাদি, মা কি সত্যি চলে যাবে? আমি তো এই বাড়ি ছাড়া কোথাও থাকতে পারি না, আর মাকেও ছাড়তে পারবো না। কি করা যায় এখন? নিধির কথায় আয়েশা আর ঈশানের নজর তার দিকে পড়ে। নিধি অবুজের মতো জিজ্ঞেস করে। ঈশান মাথা হালকা নাড়িয়ে নিধির মুখের পানে তাকায়। ভাই আসলে বড়মার রাগ ঠিক কমে যাবে, কিন্তু তোর এই একটা জিনিস বুঝতে পারছি না, আজ বাদে কাল তোকে তো পরের ঘরে যেতেই হবে। তখন তো এই বাড়ি ছাড়াই থাকতে হবে। মোটেই না, আমি এই বাড়ি ছাড়া কোথাও থাকতে পারবো না। যাব না পরের বাড়ি। মুখ কুঁচকে বলে নিধি। ঈশান আয়েশা মির্জার দিকে তাকিয়ে মুখ ভেঙচিয়ে বলল, বুঝলে গিন্নি, তিনি নাকি পরের বাড়ি যাবে না। তাকে কি সারা জীবন বাপের বাড়িতে বসে রাখবে? আয়েশা মির্জা মৃদু হেসে বলে ওঠে, মেয়েদের আসল বাড়ি হচ্ছে স্বামীর ঘর। বাবার বাড়িতে তো দুদিনের মেহমান। সব মেয়েদেরকে বাবার ভিটা ছাড়তে হয়।
আমি ছাড়বো না, দরকার পড়লে ঘর জামাই এনে রাখবো। আর দাদি, দুদিনের জন্য শুধু বাপের ঘরের মেয়েরা মেহমান হয় না, স্বামীর ঘরের মেয়েরাও হয়, যেমন আমার ভাবি। আর বিয়ের পর আমি ভাবির জায়গায় থাকতে পারি। ঈশান এবার তেতে ওঠে, চোখে মুখে ঝাঁজ এনে বিরক্তকর সহিত বলে, আমরা কোনো ঘর জামাই এ বাড়িতে রাখবো না। আর রইল ভাবির কথা, তোর ভাইয়ের ভাগ্য ভালো, ইনার কোনো ফ্যামিলি মেম্বার নেই, তারা ঠিকই কোনো অ্যাকশন নিত। তোর সাথে যদি এমনটা ঘটে, তোর জামাইকে চাঁদের দেশের সাথে মোলাকাত করিয়ে আনবো, তবুও তাকে বিয়ে বসতেই হবে। নিধি এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে হাতের বালিশ দিয়ে ঈশানকে একটা বাড়ি দেয়। দরকার পড়লে তোমাকে বিয়ে করে এই বাড়িতে সারা জীবন থেকে যাব, কিন্তু অন্যের ঘরে যাব না। আমার এমন দুর্দশা কখনো হবে না যে তোর মতন এমন গাধীকে বিয়ে করতে হবে। আমার বউ হবে একদম বড় গিন্নির মতো, তাই না? ঈশান কথাটা বলে আয়শা মির্জার দিকে তাকায়। আয়শা কিছু বলতে যাবে, আগেই ঈশানের ফোনটা বেজে ওঠে। নিধিও আর কোনো জবাব দিতে পারল না। ঈশান নিধির মাথায় একটা চাটি মেরে ফোন নিয়ে হন্তদন্ত হয়ে নিজের ঘর দিকে যায়। এত রাতে কার কল হতে পারে দাদি? কাজের জন্য তো কেউ কল এত রাতে দিবে না। নিধির কথায় আয়শা মির্জা তার দিকে তাকায়। নিধির মলিন মুখের দিকে তাকিয়ে কুটিল হেসে টেনে বলে ওঠে, হয়তো আমার সতীন। বুঝলি নিধি, ঈশানকে শীঘ্রই বিয়ে করাতে হবে। আগে নাভানের ঝামেলা শেষ হোক, তারপর ঈশানকে ধরব। দাদির কথাটা মোটেও ভালো লাগে না নিধির। মলিন মুখখানা গম্ভীর করে সে। দাদির কথায় ঘোর আপত্তি জানায়। ঋণী গলায় বলে ওঠে, একদম না। ঈশান ভাইয়ের আর কি বয়স? সবেমাত্র 27 বছর। ভাইকে আরও 2-3 বছর পরে বিয়ে করাবো। এর আগে বলো আমাকে কবে বিয়ে দিতে চাও? আয়শা মির্জা তখন কথাটা বলে চোখ থেকে চশমা খুলে টেবিলে রাখছিলেন। নিধির কথা শুনে তিনি ঝাপসা চোখে তাকালেন, কয়েকবার পলক ফেলে নরম স্বরে বললেন, হয়তো তোর মা চাইবেন আরও 5 বছর পরে, কিন্তু আমি বাবা তোর বিয়ে 2-3 বছরের মধ্যেই দিয়ে দিতে চাই। বলা তো যায় না কবে জানি ওপারের টিকিট কাটি, এর আগেই তোর বিয়ে দেখে যাব। নিধি এবার মুচকি হেসে খুশি মনে বলে ওঠে, তাহলে হিসাব ঠিকঠাক। তুমি এখন ঘুমিয়ে পড়ো দাদি, কালকে আবার ভাবির সাথে আমাকে হোস্টেলে যেতে হবে। কথাটা বলে নাচতে নাচতে নিধি রুম থেকে বেরিয়ে যায়। আয়শা মির্জা হতভম্ব হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। গাড়িতে সব ব্যাগপত্র ঠিকঠাক করে রেখে পিছনে ফিরে ইনায়া। বাড়ির প্রতিটা সদস্য তার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। এই সুন্দর মেয়েটার সাথে এটা কাম্য নয়। শুভ্র সাদা চুড়িদারে ইনায়াকে পুরো শুভ্র পরীর ন্যায় লাগছিল। ইনায়া সোহানা মির্জার দিকে এগিয়ে যায়, তাকে অনেকটাই বিধ্বস্ত লাগছে। ইনায়া মুচকি হেসে সোহানাকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলে, তুমি এত ভেঙে পড়ছো কেন মামনি? হাসি খুশি বিদায় দাও, দেখবে এখন থেকে আমি ভালো থাকবো, আর কোনো সমস্যা হবে না। ইনায়ার কথায় সোহানার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি নিজেও মানতে পারছেন না ইনায়ার চলে যাওয়াটা সবটা তার একটা মাত্র ভুলের জন্যই হয়েছে। এই ভুলের শাস্তি তিনি কি দিয়ে চোকাবেন? ক্ষমা চাওয়ার মতো মুখ আমাদের নেই ইনায়া, তবু মাফ করে দিস। নাহিদ মির্জার কথায় তার দিকে তাকাই ইনায়া সোহানাকে ছেড়ে দিয়ে শুষ্ক হেসে বলে ওঠে, এতে তোমাদের কোনো দোষ নেই, হয়তো এটাই আমার নিয়তি। অতঃপর ইনায়া সবার থেকে বিদায় নেয়। নিপা কখন থেকে কেঁদে যাচ্ছেন। তিনি ইনায়াকে খুব পছন্দ করতেন। আয়শা মির্জার থেকে বিদায় নেওয়ার সময়ও তিনি ইনায়াকে জড়িয়ে ধরে কাঁদলেন। যতই হোক ইনায়ার জন্য মন তার একটু হলেও কাঁদত, কিন্তু নাভানের জন্য তিনি নিরুত্তর ছিলেন। ইনায়া গাড়িতে উঠে বসে বাড়িটার দিকে তাকালো। ভেতর থেকে দীর্ঘশ্বাস ফেলে সে। বাবা মার ঘর বাড়ি ফেলে যে বাড়িতে ঠাঁই হয়েছিল স্বামীর বাড়ি নামে, সেটাও আজ তাকে ফেলে যেতে হচ্ছে। আয়শা মির্জা ঠিকই বলতো, স্বামীর বাড়ির সুখী স্বামী দিয়ে হয়, বাকি সব তো আজ আছে কাল নেই। ভাবছি ইনায়া নিধি যাবে ইনায়ার সাথে। সোহানা মির্জা একবারের জন্য ইনায়ার সাথে কোনো বাক্য বিনিময় করেনি। তিনি এক ধ্যানমগ্ন ইনায়ার গাড়ির দিকে, যেটি ধীরে ধীরে শান্তি ভিলার মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছে। ইনায়াও জানালা দিয়ে মাথা বের করে তাকিয়ে থাকে প্রাসাদের ন্যায় মির্জা ভিলার দিকে। ভেতর থেকে কেউ যেন বলে উঠছে, রেখনার পিছুটান, ছেড়ে দাও আশা, মন গহীনে থাকুক শুধু তোমার একার ভালোবাসা। পুরো রাস্তা চুপচাপ বসেছিল ইনায়া। নিধিও তাকে আর কিছু বলেনি। হলে ঢুকে নির্ধারিত রুমে চলে আসে তারা। রুমের দরজায় ভেতর থেকে ভিড়ানো। নিধি দরজা খুলে ভিতরে ব্যাগ নিয়ে ঢুকে পড়ে। রুমের ভেতর কাউকে পায় না তারা।
রুমে 3টে স্টিলের বেড, এক পাশটা সাজানো, অন্য পাশের খাটে ইনায়া আর নিধি অনেকক্ষণ সময় নিয়ে সব ঠিকঠাক করে নেয়। প্রায় দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসে। অনেকক্ষণ অপেক্ষা করে তারা, কিন্তু তিথির কোনো দেখা পায় না। ভাবি কেউই আসছে না, আমি আর কতক্ষণ বসে থাকবো? তাই তো, তুমি বরং বাড়ি যাও, আমি এদিকটা সামলে নেব। নিধি সায় নিয়ে চলে যায়। ইনা দরজা লাগিয়ে ওয়াশরুমে যায়। অনেকটা সময় যাওয়ার পরে ইনা গোসল শেষে রুমে আসে। ব্যাগ থেকে সাদা রঙের বক্স নিয়ে খেতে বসে। নিপা বিরিয়ানি করে দিয়েছিল তার জন্য। মনটা খারাপ করে ইনায়ার। আজকে যেন সত্যি তার পৃথিবী শূন্য মনে হচ্ছে। খাওয়া শেষে শুয়ে পড়ে ইনায়া। চোখটা হালকা ভিড়তেই দরজার খটখট শব্দে ঘুম ভাঙে ইনায়ার। দরজার আওয়াজ কঠিন থেকে কঠিন হচ্ছে। ইনায়া হন্তদন্ত হয়ে দরজা খুলতেই ওপাশে টি শার্ট আর প্যান্ট পরিহিত একটা সুন্দর মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। ইনায়া বুঝে নেয় ওই হয়তো তিথি। সে মুখে হাসি নিয়ে জিজ্ঞেস করে, আমি ইনায়া, তুমি বোধহয় তিথি, সামনে থেকে সরো। কর্কশ কণ্ঠে বলে ওঠা তিথির দিকে তাকিয়ে রয় ইনায়া। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে যাবে, তার আগেই তিথি তাকে ধাক্কা দিয়ে ভেতরে চলে যায়। আচমকা ধাক্কা খেয়ে দেয়ালে পিঠ ঠেকে যায় ইনায়ার। সে চোখ বড় সড়ো করে তিথির দিকে তাকিয়ে থাকে। তিথি রুমে ঢুকে ওয়াশরুমে চলে যায়। ফাহাদ বলেছিল তিথি প্রচুর রাগী, তাই বলে এমন ব্যবহার। ইনায়া পিঠে প্রচণ্ড ব্যথা পেয়ে খাটে বসে পড়ে। কিছুক্ষণ বাদে রুমের ভেতর আরও দুটো মেয়ে ঢোকে। তারা ইনায়ার সামনে এসে তীক্ষ্ণ চোখে তাকে বলে ওঠে, নাম কি? ইনায়া। শুধু ইনায়া? আগে পিছে কিছু নেই? ইনায়া ভুরু কুঁচকে মেয়ে দুটোর দিকে তাকিয়ে থাকে। তাদের বেশভূষা কিছুটা তিথির মতোই। ইনায়া নিজেকে ধাতস্থ করে চৌকস কণ্ঠে বলে, আমার পুরো নাম জেনে তোমরা কি করবে? আর কে তোমরা? এই রুমের প্রাক্তন বাড়িওয়ালা আমরা, যাদের তোমার জন্য ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। ইনায়া কিছুই বুঝতে পারল না। তখনই তিথি ওয়াশরুম থেকে বেরিয়ে ওদের মাঝখানে এসে দাঁড়ায়। হাত দুটো ভাঁজ করে কঠিন স্বরে ইনায়াকে বলে, বের হ রুম থেকে, আমরা এখন আড্ডা দেব। ইনায়া একটু অবাক হয়ে বলল, তা দাও আড্ডা, আমি বের হব কেন? তিথি এবার গলা চেঁচিয়ে বলে ওঠে, একদম কারণ জিজ্ঞেস করবে না। তোমার মতো থার্ড ক্লাস মার্কা কোথাকার কোন ফুফাতো বোনের জন্য ভাইয়া আমার ফ্রেন্ডদের অন্য রুমে শিফট করিয়েছে। এমনিতেই মেজাজ গরম আছে, আরও বেশি কথা বললে এই সুন্দর মুখশ্রী আর থাকবে না। বের হওয়া এক্ষুনি বলছি। ইনা ঠাই বসে রয়, কি বলবে খুঁজে পাচ্ছে না। এখানে এসে এমন পরিস্থিতিতে পড়তে পারে মাথাতে আসেনি। তিথির পাশে দাঁড়ানো তার দুই বান্ধবী মিশু আর দিবা এবার ইনার হাত চেপে ধরে বসা থেকে উঠিয়ে টানতে টানতে দরজার বাইরে নিয়ে দাঁড় করিয়ে মেকি হেসে বলে ওঠে, টেনশন করো না বেবি গার্ল, আমরা চলে গেলে রুমে এসো। বলে দরজাটা হুট করে লাগিয়ে দেয় তারা। ইনা এবার কেঁদে ফেলে। এইরকম পরিস্থিতিতে কি করবে এখন? আর কতক্ষণ এভাবে দরজার পাশে দাঁড়িয়ে থাকা যাবে? ইনা এবার আশেপাশে তাকায়। সন্ধ্যা হয়ে যাওয়াতে মেয়েগুলো হলে ঢুকে যাচ্ছে সবাই। এখানে রাত 8টার পর হলের গেট বন্ধ হয়ে যায়। আশেপাশের রুমের মেয়েরা তার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে। ইনা এবার চোখের পানি মুছে দেয়ালে পিঠ ঠেকে দাঁড়িয়ে থাকে। রাত বাড়ছে, সময় প্রায় 9টারও বেশি, কিন্তু এখনও মেয়েগুলোর দরজা খোলার কোনো নাম নেই। ইনেয়া দু একবার ডেকেও সাড়া পায়নি। তিথির ব্যবহারে ইনেয়া অনেক রুষ্ট। যেখানে বাবা মা বড় ভাই এত ভালো, সেখানে তিথির এমন উগ্রতা মানছে না। হঠাৎ জানের কথা মনে হলো ইনায়ার। আছে তো, গুন্ডার বোন তো গুন্ডামি করবে। এ পুরো জানের মতোই হয়েছে, তাই গুন্ডামি করে মিশু দিবাকে রুমের বাইরে বের করেছে। আর বোন এখন ইনাকে। কে বলেছে এভাবে তাকে হলে আনতে? প্রচণ্ড রাগ হয় ইনায়ার। অফিসের বারান্দায় ইজি চেয়ারে বসে আছে ফাহাদ আর জান। একটু পরে তাদের গুরুত্বপূর্ণ মিটিং আছে একটা। জানের হাতে বিপ, সে একটু পরপর সেটা ফুঁকছে। চোখ তার নিচে হাইওয়ের দিকে। কিছু একটা গভীর ভাবনায় তার। ফাহাদ গভীর মনে একটা ফাইল ঘাটাঘাটি করছে। সে ডিসিশন নিয়েছে সামনে আর ইলেকশন করবে না। এই জীবনে সে শুধু প্যারা। বাবা ঠিকই বলে, মন থেকে নিজের লাইফ লিড করা যায় না রাজনীতিতে। তবু সে বাবার কথার বিরুদ্ধে থাকতো। তার মনে হতো পাওয়ারই জীবনের সবচেয়ে বড় বিষয়, কিন্তু প্রেমে ছ্যাঁকা খেয়ে তার চোখ মুখ খুলছে। সামওয়ান হিট মি ভেরি হার্ড। হঠাৎ জাহানের কথায় ফাহাদের ভাবনারা গত হয়। সে ফাইল থেকে মুখ উঠিয়ে বিষয় নিয়ে বলে ওঠে, কখন, কোথায়, বল আমাকে। সপ্তাহখানেক আগে, আমার মনে। জান অন্ধকারে তাকিয়ে গম্ভীর মুখে বলে। ফাহাদ চোখ মুখ কুঁচকে বিরক্ত সহিত বলে, এতদিনে বলছিস গাধা? লোকে তো এবার আমাকে সিসি করবে।
যে মেয়র ফাহাদ করিমের ভাইয়ের মনে কেউ আঘাত করেছে আর গাধা মেয়র তার ভাইকে ন্যায্য বিচার করে দেয়নি। না, এই অপবাদ নিয়ে আমি এমপির আসন ছাড়ছি না। নাম বলা একবার পুরো গোষ্ঠী তুলে নিয়ে আসবো। আমার একটা মানসম্মান আছে তো। জান একবার ফাহাদের দিকে তাকিয়ে সামনে মুষ্টিবদ্ধ করে, হালকা হেসে তারপর কুটুক্তি স্বরে বিদ্রুপের সহিত বলে, তার আগে লোকে এটা বলবে যে মেয়র ফাহাদ করিম নিজের মন ভাঙারই বিচার করতে পারেনি, সে ভাইয়েরটা আবার কি করে দেখবে। ফাহাদ এবার চটে গেল। সে কণ্ঠে তেজ এনে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, সেটা তোর জন্যই আমি করতে পারিনি। না হলে দেশবাসী জানতো ফাহাদ করিমের মন ভাঙার শাস্তি কী হতে পারে। আর তুই আমাকে কথায় কথায় খোঁচে মারিস। যা, তোকে আর কোনো হেল্প করছি না, মিটিং এর সময় চলে এসেছে, চললাম আমি। ফাহাদ রেগে গিয়ে চলে যায়। জান তার যাওয়ার দিকে তাকিয়ে হেসে ওঠে, তারপর জোর গলায় বলে ওঠে, জানের জন্য সে নিজেই যথেষ্ট। ভাই, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? কোন রুম, কোন ডিপার্টমেন্ট? হঠাৎ একটা মেলি গলার আওয়াজ শুনে সামনে তাকে ইনেয়া, তার থেকে বছর 2 বড় হবে, একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে। ইনেয়া একবার রুমের দিকে তাকিয়ে মাথা উপর নিচ করে। ডিপার্টমেন্ট অফ পলিটিক্স, আমি ইনেয়া, আমি শ্রুতি, তোমাদের ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট, আমার সাথে এসো তুমি। মেয়েটি যেন তার সকল প্রশ্নের জবাব পায়। সে ইনার হাত ধরে তার রুমে নিয়ে যায়। সেখানে আরও 2 জন ছিল। তাদের সাথে ইনাকে বসতে বলে ফোন নিয়ে বাইরে যায়। তারপর কাউকে ফোন ঢুকিয়ে রিসিভ হতেই বলে, জান স্যার, আপনি যেমন ধারণা করেছিলেন তাই হয়েছে, ওরা ইনাকে বের করে দিয়েছে রুম থেকে। অপর পাশে থাকা জান যেন ভীষণ চটে গেল। সে শ্রুতিকে সর্বদাই রেখেছে তিথির আপডেট দিতে। বাজে ফ্রেন্ডদের সাথে মিশে ব্যবহার পুরোই বিগড়ে গেছে। তাই বুদ্ধি করেই 2 ভাই ইনার সাথে তাকে রাখতে চেয়েছিল, কিন্তু তিথি যে এতটা রুড বিহেভ করবে ইনার সাথে সেটা ভাবেনি। জান এবার শ্রুতিকে কঠিন স্বরে বলে ওঠে, তুমি ইনার সাথে থেকো আর সকল আপডেট দিও আমাকে, কালকে তিথির সাথে কথা হচ্ছে বলে ফোন রেখে দেয় জান। পার্টি অফিসের একটা ঝামেলার গুরুত্বপূর্ণ মিটিং করছিল জান। শ্রুতির ফোন আসায় সে মিটিং ছেড়ে বারান্দায় এসে কথা বলছিল। আচমকা তিথির ওপর তার প্রচুর রাগ হয়। ইনার সাথে তিথি এমন করবে সেটা তার মাথাতেও আসেনি। এত রুট কবে হলো তার বোন? কাল মোলাকাত করবে সে। এদিকে প্রায় 11টার পর দরজা খুলে তিথি। তার ফ্রেন্ডগুলো যেতেই আশেপাশে তাকিয়ে ইনাকে খোঁজে, কই গেল মেয়েটা, আবার কিছু হলো না তো? সে এবার বিরক্ত হয়ে রুমে গিয়ে শুয়ে পড়ে। নিজের প্রতি রাগ হচ্ছে। ভাইয়ের রাগ ইনায়ের ওপর না ঝাড়লেও পারত, কিন্তু কি করবে? ফ্রেন্ডশিপের থেকে বড় কিছুই নয়, এটা তার ধারণা। অনেকক্ষণ গল্প করে রুমে আসে ইনা। দরজাটা ভেরানো ছিল, ডিম লাইটের আলো মিটমিট করে জ্বলছিল। ইনা টেবিল থেকে ফোন নিয়ে ফ্ল্যাশ অন করে। বিছানা যেতেই দেখতে পায় সেটা ভেজানো। ইনা ঢের বুঝে এটা তিথি আর তার ফ্রেন্ডের কাজ। ইনা ব্যাগ থেকে একটা কাঁথা বের করে মেঝেতে বিছিয়ে শুয়ে পড়ে। আজ রাতে তার ঘুম আসবে না। চোখ দিয়ে শুধু নোনা জল গড়িয়ে পড়ছে। এত লাঞ্ছিত কেন তার জীবনটা? এক টুকরো সুখ তো তার ভাগ্যে নেই। ইনার ভাবনার মাঝেই তার ফোনটা বেজে ওঠে। সে হাতে ফোন নিতে দেখতে পায় অপরিচিত নাম্বার থেকে কল আসছে। ইনা ফোনটা রিসিভ করে কানে নেয়, কিন্তু অপর পাশ থেকে কোনো রেসপন্স পায় না। সে কান্নারত গলায় ধীরে ধীরে জিজ্ঞেস করে, কে বলছেন? অপর পাশের ব্যক্তির নিঃশ্বাসের শব্দ শুনছে ইনা। সে অনেকবার জিজ্ঞেস করলেও কিন্তু ওই ব্যক্তি নিরুত্তর থাকে। এবার ইনা ফোন কাটতে গেলেই কেউ বলে ওঠে, নিজের চোখের পানির মর্ম যে বোঝে না সে তো পদে পদে লাঞ্ছিত হবেই। আগে নিজের মনকে শক্ত করো, আর কাঁদবে না তুমি। তখন দেখবে জীবনটা তোমার জন্য সহজ হয়ে যাবে। জীবনে মনের শক্তিটাও দৃঢ় রাখতে হবে, বুঝলে বোকা হরিণী? ইনা প্রথমে কথাগুলো শুনে অবাক হয়েছিল, কিন্তু লাস্টের কথাটা শুনে ভুরু কুঁচকে যায় তার। নাক টেনে মিনমিনিয়ে গলায় বলে ওঠে, বোন ঘর থেকে বের করে দিচ্ছে আর ভাই মাঝরাতে জ্ঞান দিচ্ছে। বলি, আপনাদের কাছে খবরটা কে দিয়েছে? নিশ্চয়ই তিথি হবে। যেখানে সেখানে গুন্ডামি করা ভালো নয়। আপনার জন্য আমার সমস্যা হলো। জান এবার হেসে উঠল। মুখের হাসি বজায় রেখে অকপটে জানতে চাইল, আমার কণ্ঠ শুনে চিনে ফেললে? তা আমার প্রেমে পড়ে গেলে নাকি? একদম না, আপনি আমাকে বোকা হরিণী ডাকেন তাতেই অনুমান করেছি। হুটপটিয়ে বলে ওঠেই না। জান সামান্য গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, তাই এতটা খেয়াল করো আমাকে? ব্যাপার কি? ইনা এবার চটে যায়। মাঝরাতে কল দিয়ে তার সাথে ফাজলামো করা হচ্ছে? না, এই গুন্ডার পাল্লায় পড়া যাবে না। ইনা ফিসফিসি বলে ওঠে,
অন্যের বউকে মাঝরাতে কল দিয়ে বিরক্ত করা নিশ্চয়ই আপনার রাজনীতিতে পড়ে না গুন্ডা সাহেব। প্লিজ ফোনটা রেখে দিন। জান রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই ইনা ফোন কেটে দেয়। জান কান থেকে ফোন সরিয়ে সামনে আনে। এই পিচ্ছি মেয়ে তাকে জানায় তাই বলছে। ফোনে হঠাৎ ইনার মেসেজ দেখে জান, অন্যের বউকে আর কখনো ফোন দেবেন না মিস্টার সন্ত্রাসী, আপনাকে তা শোভা পায় না। জান বিড়বিড় করে বার কয়েক পড়ল লেখাটি, তারপর কুটিল হেসে বলে ওঠে, অন্যের বউ?